মনে রাখার একটা ট্রিক হচ্ছে, আমরা জানি আই মানে আমি, আ দিয়ে শুরু, মি মানে আমাকে, আ দিয়ে শুরু, মাই মানে আমার, আ দিয়ে শুরু, উই মানে আমরা, এখানেও কিন্তু আ দিয়ে শুরু। সো রাইট ফর্ম অর ভার্বের শুরুতেই সাবজেক্ট নিয়ে জানা অনেক জরুরি, কারণ একটা ভার্ব কিভাবে বসবে, সেটা সিঙ্গুলার বসবে নাকি প্লুরাল ভার্ব বসবে, সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। সো আমাদেরকে আগে সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আর আমরা জানি সাবজেক্ট সবসময় নাউন বা প্রনাউন হয় এবং সাধারণত বাক্যের প্রথমে বসে। সাবজেক্ট শুধু নাউন বা প্রনাউন হয়। একটা এক্সাম্পল দেখি, সাকিব প্লেস ক্রিকেট। এখানে কাকে নিয়ে কোনো কিছু বলা হচ্ছে? সাকিবকে নিয়ে, সুতরাং সাকিব হচ্ছে এখানে সাবজেক্ট। এইদিকে দেখা যাচ্ছে নিচের বাক্যটাতে নাসির সিংস আ সং, তাহলে এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? নাসিরকে নিয়ে, সুতরাং নাসির হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্ট চেনার আরো উপায় আছে। বলছে বাক্যে সাধারণত কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় কিভাবে? যেমন এই বাক্যটাতে প্লেস হচ্ছে ভার্ব। আমি যদি পুরো বাক্যটাকে ট্রান্সলেট করি, সাকিব প্লেস ক্রিকেট, এর অর্থ হলো সাকিব ক্রিকেট খেলে। যদি এই খেলে ভার্বটাকে প্রশ্ন করি কে খেলে, উত্তর নিশ্চয়ই আসবে সাকিব। নিচের বাক্যটাতে নাসির সিংস আ সং, নাসির একটি গান গায়, তাহলে এই যে সিংস ভার্ব, গায়ে ভার্বটা, এটাকে যদি আমি প্রশ্ন করি কে গায়, তাহলে উত্তর নিশ্চয়ই আসতেছে নাসির, সুতরাং নাসির হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে বাক্যে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। তবে ভার্বটা যদি হ্যাভ ভার্ব হয়, হ্যাভ ভার্ব কোনগুলো? আমরা জানি হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই ভার্বগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব। আর বাক্যে যদি হ্যাভ ভার্ব থাকে তখন কার দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন শি হ্যাজ আ বাইক, তার একটি বাইক আছে। এখানে যদি এখন প্রশ্ন করি কার আছে, উত্তর আসতেছে শি এর, তাহলে শি হচ্ছে এখানে সাবজেক্ট। যদি কার বাইক আছে, উত্তর আসতেছে শি এর বাইক আছে, সুতরাং শি হচ্ছে এখানে সাবজেক্ট। নেক্সট, অবজেক্ট। অবজেক্ট কি? বাক্যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। যেমন এই বাক্যটাতে আই প্লে ফুটবল, আমি যদি প্রশ্ন করি, অর্থাৎ এই আমি আই প্লে ফুটবল এর অর্থ হচ্ছে আমি ফুটবল খেলি, কিন্তু এই যে খেলি ভার্বটা আছে, এই খেলি ভার্বটাকে যদি এখন আমি এই কি দ্বারা প্রশ্ন করি, কি খেলি, তাহলে উত্তর নিশ্চয়ই আসবে ফুটবল, সুতরাং এই ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট। উপরের বাক্যগুলোতে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি, যেমন সাকিব প্লেস ক্রিকেট, আমি যদি প্রশ্ন করি প্লে ভার্বটাকে, সাকিব কি খেলে, অর্থাৎ কি খেলে, তাহলে উত্তর নিশ্চয়ই আসবে ক্রিকেট, সুতরাং ক্রিকেট হচ্ছে এখানে অবজেক্ট। যদি প্রশ্ন করি কি গায়, তাহলে উত্তর আসতেছে সং, সুতরাং সং হচ্ছে এখানে অবজেক্ট। সিমিলারলি পিঙ্কি লাভস শুভ, রহিমস গিভস তামিমস আকার, আমি যদি প্রশ্ন করি রহিম গিভস তামিম আকার, রহিম তামিমকে একটি গাড়ি দেয়, যদি আমি প্রশ্ন করি এই যে গিভস হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বটাকে যদি আমি কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে দেয়, উত্তর আসতেছে তামিমকে, সুতরাং তামিম হচ্ছে এখানে একটা অবজেক্ট। যদি কি দিয়ে প্রশ্ন করি, কি দেয়, গিভস ভার্বটাকে যদি প্রশ্ন করি কি দেয়, তাহলে উত্তর আসতেছে এ কার, একটা কার দেয়, সুতরাং কারও হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে কি তামিম এবং কার দুইটাই অবজেক্ট? হ্যাঁ, দুইটাই এখানে অবজেক্ট, তবে একটা ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। সিমিলারলি পরেরটাও। এরপরে আমরা দেখি কখনো কখনো এমন হয় যে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ফ্রেজ বসে, আবার ক্লজও বসে। তো ফ্রেজ কি সেটা একটু জেনে নেই। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার ভিতরে কোনো ভার্ব থাকে না। A phrase does not have a verb. আবার বলি, ফ্রেজ হচ্ছে a group of word যেখানে কোনো ভার্ব থাকে না। যেমন she lives in the city, এখানে ইন দ্য সিটি হচ্ছে একটা ফ্রেজ, কারণ ইন দ্য সিটি এই পাঠটুকুর ভিতরে আমরা দেখছি এমিস আর ওয়াজ ওয়্যার বা কোনো ধরনের ভার্বও এখানে নাই, সুতরাং এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ? এটা আসলে এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল না, এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ সেটা আসলে এই যে লিভস কোথায় বসবাস করে সেই বসবাস করার স্থানটা দেখাচ্ছে। এনিওয়ে, জাস্ট আমরা ধরে নিই এটা হচ্ছে একটা ফ্রেজ। নিচে যদি আমরা দেখি দ্য ম্যান উইথ দ্য রেড হেড ইজ মাই আঙ্কেল, যে মানুষটা লাল টুপি পরে আছে সে আমার আঙ্কেল। এখানে এই যে উইথ দ্য রেড হেড, এই বাক্য এই পার্টটুকুর ভিতরে কিন্তু কোনো রকমের ভার্ব নাই,
এবং এটা গ্রুপ অফ ওয়ার্ড, সুতরাং এটাও একটা ফ্রেজ। এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ম্যানকে মডিফাই করছে। সো অ্যাডজেক্টিভ নাকি ভার্ব সেটা নিয়ে আমরা এতক্ষণ আমরা মাথা ঘামাবো না, এখন আমরা শুধু শিখবো ফ্রেজ। এরপরে যদি ক্লজ দেখি, ক্লজ কি? ক্লজের ভিতরে অ্যাটলিস্ট একটা ভার্ব থাকবে। এটাও কিন্তু একগুচ্ছ শব্দ, কিন্তু কমপক্ষে একটা ভার্ব থাকবে। সো আ ক্লজ হ্যাজ আ ভার্ব। ফর এক্সাম্পল, আমি যদি এই বাক্যটা দেখি, হি ওয়াজ রানিং হোয়েন ইট স্টার্টেড রেইন, যখন বৃষ্টি শুরু হয় তখন সে দৌড়াচ্ছিল। তাহলে এই যে হি ওয়াজ রানিং, এটা একটা ক্লজ। ইট স্টার্টেড রেইন, ইট স্টার্টেড টু রেইন, এইটুকু একটা ক্লজ। সো এই যে এটা একটা ক্লজ, এখানে আমরা কিভাবে বুঝবো? কারণ দেখি, এটা এক গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু অ্যাটলিস্ট একটা কি আছে এখানে, ওয়াজ একটা ভার্ব আছে, সুতরাং এটা একটা ক্লজ। আর কখনো 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 কি হয়, এই ক্লজ এবং ফ্রেজ কোন একটা বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে থাকে এবং সে অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হয়। ওকে, নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে। নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ আমাদেরকে জানতে হবে না, আমাদের কাছে জাস্ট জানতে হবে কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ। যেমন অনু অ্যান্ড টিনা, এখানে কোনো রকমের ভার্ব নেই, সুতরাং এটা একটা ফ্রেজ। হ্যাভ বিন সার্চিং, এখানে ভার্ব আছে, কিন্তু এখানে হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন, এটাকে আমি এখানে ভার্ব হিসেবে আপাতত ট্রিট করব না, এটাকে জাস্ট আমি ফ্রেজ হিসেবে, কারণ হ্যাভ বিন সার্চিং এই পুরোটা একটা যদিও ভার্ব, কিন্তু এখানে আমি এটাকে ট্রিট করব না, আমরা জাস্ট জানি এটা একটা ফ্রেজ। বিসাইড দ্য ট্রি, এখানেও কোনো ভার্ব নেই, সুতরাং এটা একটা ফ্রেজ। এক্সট্রিমলি ওয়েল, এটাও একটা ফ্রেজ। দ্য হাউস অন দ্য 6th স্ট্রিট, এটাও একটা ফ্রেজ। কিন্তু নিচে যদি আমরা এখানে দেখি, অ্যাজ সুন অ্যাজ আই রিচ, এখানে কিন্তু রিচ একটা ভার্ব আছে, সুতরাং এটা একটা ক্লজ। সিমিলারলি নিচে ডিড নট একটা ভার্ব আছে, এটা একটা ক্লজ। হোয়েন দ্য লিটল বয় স একটা ভার্ব আছে, সুতরাং এটা একটা ক্লজ, অ্যান্ড সো অন। এবার আমরা দেখি পার্সন এবং নাম্বারের কনসেপ্টটা। পার্সন এবং নাম্বারের কনসেপ্ট কেন পড়াচ্ছি? রাইট ফর্ম অর ভার্বে, এটা অনেক ইম্পর্টেন্ট। বিকজ আমরা যদি না জানি কোন একটা সাবজেক্ট থার্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন, এবং সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে আমাদের সেক্ষেত্রে ভার্বটা বসানোটা অনিশ্চিত হয়ে যায় এবং অনেকটা ডেঞ্জার হয়ে যায়, অর্থাৎ ভার্বটা যে আমি বসাচ্ছি সেটা ইনকারেক্ট হওয়ার চান্স অনেক বেশি। সো আমরা দেখি পার্সন এবং নাম্বার, আমরা জানি পার্সন 3 প্রকার হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বার 2 প্রকার হয়, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তো আমি চেষ্টা করছি এই পার্সন এবং নাম্বার দুইটাকে একটা মাইন্ড ম্যাপের মাধ্যমে সাজাতে। যেমন এখানে ফার্স্ট লেখা আছে, তার মানে এই রো এর ভিতরে, এই যে রোটা আছে এই রো এর ভিতরে যতগুলো, এই যে এই রো এর ভিতরে যতগুলো এখানে আছে, এটা দিয়ে দেখি, হ্যাঁ, এই যে এই রোটাতে যতগুলো শব্দ এখানে আছে, এই সবগুলোই কিন্তু হচ্ছে আমার ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন গুলো কি কি? আমরা দেখতেছি ফার্স্ট পার্সন গুলো হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার। মনে রাখার একটা ট্রিক হচ্ছে, আমরা জানি আই মানে আমি, আ দিয়ে শুরু, মি মানে আমাকে, আ দিয়ে শুরু, মাই মানে আমার, আ দিয়ে শুরু, উই মানে আমরা, এখানেও কিন্তু আ দিয়ে শুরু, আওয়ার মানে আমাদের, এখানেও আ দিয়ে শুরু। তাহলে ফার্স্ট পার্সন গুলো সবগুলোই কিন্তু আ দিয়ে শুরু হচ্ছে। সেকেন্ড পার্সন গুলা সবগুলোই ইউ যুক্ত শব্দ। আর থার্ড পার্সন কি? ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ দিয়ে যত শব্দ আছে সবগুলোই কিন্তু থার্ড পার্সন। শি, হি, হিম, এগুলো সবগুলোই থার্ড পার্সন। শুধু এগুলাই না, আমরা জানি ইট, দে, তারপর যে কোনো ধরনের নাম, রহিম, করিম, এগুলো সবগুলোই হবে থার্ড পার্সন। এবং সিঙ্গুলার প্লুরালের দিক থেকে যদি দেখি, আমরা জানি আই দিয়ে শুধুমাত্র একজন মানুষকে বোঝায়, সুতরাং এটা সিঙ্গুলার। মি মানে আমাকে, একজন বোঝাচ্ছে, মাই মানে আমার, একজন বোঝাচ্ছে, সুতরাং এগুলা সব হচ্ছে সিঙ্গুলার। আর এদিকে যেগুলো আছে উই মানে আমরা, একজন দিয়ে তো আর আমরা হয় না, সুতরাং এটা হচ্ছে প্লুরাল। আস প্লুরাল, আওয়ার প্লুরাল, ইউ ইউ ইউ। আচ্ছা, ইউ মানে তো তুমি হয়, তাহলে ইউ দিয়ে প্লুরাল কেমন হয়? ইউ মানে বোঝায় ইউ পিপল আর ব্যাড, আমরা বলি না ইউ পিপল আর ব্যাড, তাহলে এখানে ইউ দিয়ে কিন্তু একদম সিঙ্গেল মানুষ বোঝায় নেই। সো ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রেই ইউজ করা যায় ইউকে, ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। আচ্ছা, এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, এগুলা আসলে কি? এগুলা যদি আমরা এখানে শিখি তাহলে এটা আমাদেরকে পরবর্তীতে কিছু টপিকে হেল্প করে। যেমন আমাদেরকে এই সাবজেক্টিভ এবং পসেসিভ ফর্মের বিষয়টাকে খেয়াল রাখতে হয় যখন আমরা ন্যারেশন সলভ করি। যেমন আই, আমরা জানি এটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আইকে যখন আমরা অবজেক্ট বানাই তখন প্যাসিভ ভয়েস যখন আমরা করি তখন মিটাকে কিন্তু আমরা আই বানিয়ে ফেলি, কারণ মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আবার মাই হচ্ছে পসেসিভ ফর্ম,
পসেসিভ কি? আমরা জানি পসেসিভ মানে হচ্ছে যে সকল শব্দ দিয়ে মালিকানা বোঝায়। আমরা অনেক সময় বলি না, সে আমার প্রতি অনেক পসেসিভ। তো এই পসেসিভ মানে হচ্ছে আসলে মালিকানা বোঝানো। যেমন আমি যদি বলি দিস ইজ মাই কার, তার মানে এই কারের মালিক কে? নিশ্চয়ই আমি। তাহলে এই মাই শব্দটা দিয়ে যেহেতু মালিকানা বুঝাইছে, ইওর শব্দটা দিয়ে হার, হিজ এই শব্দগুলো দিয়ে মালিকানা বোঝায়। সুতরাং এই শব্দগুলোকে বলা হয় পসেসিভ। সিমিলারলি এখানে এই উই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, অবজেক্টিভ হচ্ছে আস এবং পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। আওয়ার মানে কি? আমাদের। সো আই থিংক পারসন, নাম্বার এবং সাবজেক্টিভ বা নমিনেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা চলে যাব মেইন রাইট ফর্ম অফ ভার্বে। তাহলে এতক্ষণ আমরা যেগুলা পড়তেছিলাম সেগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের প্রি রিকুইজাইট, অর্থাৎ যেই জিনিসগুলো না হলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা পড়াটা অনেকটা বেকার। তাহলে এখন যেহেতু আমরা সাবজেক্ট অবজেক্ট চিনি, লেটস ডাইভ ইনটু রাইট ফর্ম অফ ভার্ব নাও। ফার্স্ট রুল, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোন ভার্বগুলো? যে ভার্বের অবজেক্ট থাকে। আর আমরা জানি অবজেক্টকে কিভাবে পাওয়া যায়? কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়। সুতরাং যে ভার্বের অবজেক্ট থাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ফর এক্সাম্পল, শি কল্ড মি, সে আমাকে ডাকলো। তাহলে এইখানে একটা ভার্ব হচ্ছে কল্ড ভার্ব। এখন এর কি একটা অবজেক্ট আসছে? যেহেতু অবজেক্ট আছে, সুতরাং আমি যদি এখানে কাকে দ্বারা প্রশ্ন করি, যেমন শি কল্ড মি, সে আমাকে ডাকলো। আমি যদি প্রশ্ন করি কাকে ডাকলো, তাহলে উত্তর আসলো মি। সুতরাং অবজেক্ট আছে, আর যেহেতু অবজেক্ট আছে সুতরাং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বিপরীতভাবে যদি অবজেক্ট না থাকে, তাহলে যদি অবজেক্ট না থাকে নিশ্চয়ই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে না, এবং সেই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন সে স্মাইলস এ লট, সে অনেক হাসে। সো এখানে স্মাইলস মানে কি? হাসে। এই ভার্বটাকে যদি আমি এখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি হাসে, উত্তর আসবে? আসে না। যদি প্রশ্ন করি কাকে হাসে, উত্তর আসে না, কারণ এখানে অবজেক্ট নাই। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এ লটটা তাহলে কি? এ লট আসলে তার হাসির পরিমাণ বোঝাচ্ছে। এটা আসলে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, কারণ স্মাইলস ভার্বটাকে ডিফাইন করতেছে, কি পরিমাণে হাসতেছে, অনেক হাসতেছে। সুতরাং এ লট হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ উই ক্যান সে অলসো। সো বাট দিস ইজ নট অবজেক্ট। যেহেতু অবজেক্ট নাই স্মাইলস ভার্বটার, সুতরাং স্মাইলস ভার্বটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। সিমিলারলি অ্যারাইভড যে ভার্বটা আছে এটাও কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটারও অবজেক্ট নাই। আমি যদি কি দ্বারা প্রশ্ন করি, কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তর আসবে না। শি অ্যারাইভড লেট, সে দেরিতে এসেছিল। যদি প্রশ্ন করি কাকে এসেছিল, আসে না। কি এসেছিল, তাহলে কি এসেছিল প্রশ্ন করলে কিন্তু শি আসবে না। কে এসেছিল প্রশ্ন করলে শি আসবে। কি এসেছিল, উত্তর আসে না। সুতরাং এখানেও অবজেক্ট নাই, তার মানে অ্যারাইভ ভার্বটা এটাও একটা ইনট্রানজিটিভ ভার্ব। সিমিলারলি হি স্লেপ্ট পিসফুলি এখানেও। নেক্সট রুল, এই রুলসটা হচ্ছে ফাইনাইট এবং ইনফাইনাইট ভার্বে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এটা দিয়ে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসবেই। দেখি যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, তাহলে টেন্স চেনা যায় যে ভার্বটা দেখে, এবং টেন্স পরিবর্তন হলে ভার্বটারও কি হবে? পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন হয় সেই ভার্বটাকে আমরা বলি, তাহলে টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। এবং যেই ভার্বটা দেখে আমরা টেন্স চিনতে পারি, যেমন এখানে ৩টা বাক্য আছে। আমি যদি বলি আমরা কিন্তু অলরেডি টেন্স পড়ে ফেলেছি, যারা টেন্স পড়ি নাই তাদের কিন্তু এই লেকচারটা একদম মজা লাগবে না। সুতরাং এটা পড়তে গেলে বা এটা দেখতে গেলে আমাদেরকে আগে টেন্সের ভিডিওটা দেখে আসতে হবে। আই বাটনে ক্লিক করলেই টেন্সের ভিডিওটা পাওয়া যাবে। সো প্রথম যে বাক্যটা আছে, হি কলস মি টু ইট, তাহলে এখানে যেহেতু কলস আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে আমরা বুঝে ফেললাম প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। হি কল্ড মি টু ইট, তাহলে এখানে কল্ড আছে, ইডি যুক্ত আছে, শুধু আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সিমিলারলি উইল কল, এখানে যেহেতু শ্যাল উইলের জায়গায় উইল আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তার মানে প্রথমেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরেরটা পাস্ট ইনডিফিনিট, তারপরেরটা ফিউচার ইনডিফিনিট। তাহলে এই বাক্যে এই কলস ভার্বটাকে দেখেই কিন্তু আমরা আসলে বুঝতে পারলাম যে এটা হচ্ছে কোনটা কোন টেন্স, এবং আমরা দেখতেছি যখন টেন্স চেঞ্জ হচ্ছে এই ভার্বগুলোর ফর্মও কিন্তু চেঞ্জ হচ্ছে। যেহেতু এই ভার্বগুলোর টেন্স পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এবং এই ভার্বগুলো দেখে আমি টেন্স চিনতে পারতেছি, সুতরাং এই ভার্বগুলোকে আমি বলবো এক্ষেত্রে ফাইনাইট ভার্ব।
কারণ এই ভার্বগুলো দেখে টেন্স চেনা যায়। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, টু ইট এদিকেও কিন্তু একটা ভার্ব ছিল এই বাক্যতে, টু ইট, টু ইট, টু ইট। বাট যদিও টেন্স চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ভার্বগুলোর কোনো রকমের চেঞ্জ আসতেছে না। এই ভার্বগুলো দেখে আমি আবার চিনতেও পারি না যে কোনটা কোন সেন্টেন্সটা কোন টেন্সে আসে। সুতরাং এই যে টু ইট, টু ইট, টু ইট, এই তিনটা ভার্বকে আমরা বলবো ইনফাইনাইট ভার্ব। কারণ ভার্ব পরিবর্তনের সাথে সাথে ভার্ব না, টেন্স চেঞ্জের সাথে সাথে এই ভার্বগুলোর কোনো রকমের চেঞ্জ আসে না। এখন দেখি ইনফাইনাইট ভার্ব আবার কত প্রকার, না সরি, নন ফাইনাইট ভার্ব আমাদের কত প্রকার। নন ফাইনাইট ভার্ব কত প্রকার, এখান থেকে প্রত্যেকবার অ্যাডমিশনে প্রশ্ন আসে। সো আমরা দেখি নন ফাইনাইট ভার্ব হচ্ছে মূলত 3 প্রকার। কেন আমরা নন ফাইনাইট ভার্ব পড়বো? কারণ ফাইনাইট ভার্ব অনেকগুলো আছে। আমরা যদি নন ফাইনাইট ভার্বের 3 প্রকার জাস্ট করে নেই, এই নন ফাইনাইট ভার্বের 3টা প্রকার বাদ দিয়ে যতগুলো ভার্ব আছে সবগুলোই আমাদের ফাইনাইট ভার্ব। সো লেটস স্টাডি দ্য নন ফাইনাইট ভার্ব অনলি। প্রথমেই হচ্ছে জিরান্ট। আমরা জানি জিরান্ট কি, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, ভার্বের সাথে যুক্ত, যখন আইএনজি যুক্ত হয় সেটাকে জিরান্ট বলা হয়। আবার যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটাকে পার্টিসিপলও বলা হয়। তাহলে কখন বলবো জিরান্ট, কখন বলবো পার্টিসিপেন্ট? এখানে কিছু লেখা আছে যে জিরান্ট হচ্ছে যখন চলমান সেন্স থাকবে না। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং ওই বাক্যটাতে যদি কোনো রকমের রানিং সেন্স বা চলমান সেন্স না থাকে, তখন সেটাকে আমরা বলবো জিরান্ট। আর যদি কোনো রকমের চলমান সেন্স থাকে, তখন আমরা সেটাকে বলবো পার্টিসিপল। এটা আবার কেমন জিনিস, একটা এক্সাম্পল দিয়ে দেখি। নিচের দিকে আমরা দেখি জিরান্ট ভার্সেস পার্টিসিপল। জিরান্ট কি, ভার্বের সাথে আইএনজি এবং এটা কাজ করবে নাউন হিসেবে। মনে রাখতে হবে অবশ্যই জিরান্ট অলওয়েজ নাউন হিসেবে কাজ করে। তাহলে জিরান্ট কাজ করে নাউন হিসেবে এবং এক্ষেত্রে চলমান সেন্স থাকবে না। আবার পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, দুইটাই কিন্তু ভার্বের সাথে আইএনজি, বাট পার্টিসিপল কাজ করবে আবার এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে, বাট এটার চলমান সেন্স থাকবে। একটা এক্সাম্পল দেখি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য ভালো। এখন একটু ডিপলি চিন্তা করে দেখি, এই ভার্বে কিন্তু কোনো রানিং সেন্স আসতেছে? মানে কোনো একজন ব্যক্তি ওই মুহূর্তে চলতেছে বা ওই মুহূর্তে কোনো একটা কাজ চলমান আছে, এরকম কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। কারণ হাঁটা মানে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে ওয়াকিংটা একটা ব্যায়ামের নাম হিসেবে ইউজ হচ্ছে এবং এখানে এটা নাউন হিসেবে কাজ করতেছে। কিভাবে? এটা যেহেতু এখানে ওয়াকিং দেখতেছি আমরা, সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, কারণ ওর পরেই কিন্তু একটা আমরা কি পাইছি, ভার্ব পাইছি। সুতরাং ওয়াকিংটা হচ্ছে এখানে জিরান্ড। আর নিচে যদি দেখি, আই স আ ওয়াকিং বয়, আমি একটা চলমান ছেলেকে দেখলাম, মানে একটা ছেলে রাস্তায় হাঁটছিল, এমন একটা ছেলেকে দেখছি। সুতরাং ওয়াকিং শব্দটা ভার্বের সাথে আইএনজি, বাট এখানে কাজ করতে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বয়ের সামনে বসে বয়কে মডিফাই করতেছে। যদি আমি প্রশ্ন করি কেমন বয়, চলমান বয়, আমরা জানি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তাকে অ্যাডজেক্টিভ বলে। সুতরাং ওয়াকিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হিসেবে যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দগুলো কাজ করে সেগুলোকে আমরা বলি পার্টিসিপল। অ্যানাদার এক্সাম্পল টু ক্লারিফাই, The crying baby was hungry. The crying baby was hungry. কান্নারত শিশুটি ক্ষুধার্ত ছিল। তাহলে কান্নারত শিশু মানে কি, ওই মুহূর্তে ওই শিশুটা কান্নারত। সুতরাং এখানে রানিং সেন্স আছে বা চলমান সেন্স যেহেতু আছে, তাহলে আমরা বলবো এখানে ক্রাই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে মেডিকেলও কোশ্চেন আছে জিরান্ড এবং পার্টিসিপলের কনসেপ্ট থেকে। যখনই রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানো শুরু করবে, আগে জিরান্ড এবং পার্টিসিপলের কনসেপ্টটা ক্লিয়ার করবে। সো আমরা দেখলাম জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স কি। এর আরো কিছু এক্সাম্পল আমরা দেখব স্লাইডে। এখানে দেখি জিরান্ড অ্যাজ অবজেক্ট। কখনো কখনো জিরান্ড কিন্তু অবজেক্ট হিসেবেও কাজ করবে, কারণ আমরা জানি নাউন প্রোনাউনেই কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করে। সুতরাং জিরান্ড অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। যেমন আমি যদি বলি আই এনজয় রিডিং, তাহলে রিডিং ও ভার্বের সাথে কি আইএনজি যুক্ত আছে, সুতরাং এটা হবে এখানে জিরান্ড এবং এটা নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন চলমান সেন্স থাকবে না, হ্যাঁ অবশ্যই এখানে কি চলমান সেন্স আছে? আমি যদি বলি আই এনজয় রিডিং, আমি পড়তে ভালোবাসি, তার মানে কি এমন বোঝাচ্ছে যে এই মুহূর্তে কেউ পড়তেছে? নিশ্চয়ই বোঝাচ্ছে না। সুতরাং রিডিং শব্দটা হচ্ছে এখানে জিরান্ড। শি হেটস ওয়েটিং, সে অপেক্ষা করতে অপছন্দ করে। দে প্রিফার ট্রাভেলিং বাই কার, তারা কারে করে ভ্রমণ করতে পছন্দ করে। তো এই মুহূর্তে কি কেউ ভ্রমণ করতেছে এরকম রানিং সেন্স আছে এখানে? নাই। অ্যান্ড সো অন, ইউ ক্যান সি অল দ্য এক্সাম্পল ইয়োর সেলফ।
এইদিকে দেখি জিরান্ট অ্যাজ সাবজেক্ট। জিরান্ট যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। রিডিং ইমপ্রুভস ইওর নলেজ। প্রথমে দেখি রিড হচ্ছে একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং এটা ওয়েদার এটা জিরান্ট হবে না হয় পার্টিসিপল হবে। এখন দেখি এটা কেন জিরান্ট হবে, কারণ ১ নম্বরে এটা বাক্যের প্রথমে বসছে এবং এটা দিয়ে কোনো রানিং সেন্স বোঝাচ্ছে না। আমি যদি বলি রিডিং ইমপ্রুভস ইওর নলেজ, পড়া জ্ঞানকে কি করে উন্নত করে, ইওর নলেজ মানে পড়াশোনা তোমার জ্ঞানকে সমৃদ্ধ করে, তাহলে কি এর মুহূর্তে বোঝাচ্ছে যে কোনো একজন ব্যক্তি এই মুহূর্তে পড়াশোনা করতেছে, এমন কিন্তু বোঝাচ্ছে না। যেহেতু রানিং সেন্স নাই, সুতরাং এটা হচ্ছে এখানে জিরান্ট। অ্যান্ড সো অন। শেষে যদি এখানে যদি দেখি সুইমিং ইজ মাই ফেভারিট হবি, সাঁতার কাটা হচ্ছে আমার একটা প্রিয় শখ, তাহলে সুইমিং এই মুহূর্তে কোনো একজন ব্যক্তি সাঁতার কাটছে এমন বোঝাচ্ছে না, তার মানে রানিং সেন্স নাই, তার মানে এটা হচ্ছে জিরান্ট। আচ্ছা, পার্টিসিপলের এক্সাম্পল নেই, তো এখানে কিছু টেস্ট কোয়েশ্চেন দেওয়া আছে, কিছু কুইজ দেওয়া আছে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু আনসার, ইউ হ্যাভ টু পজ দ্য ভিডিও অ্যান্ড ইউ হ্যাভ টু ফিগার আউট দ্য আনসার ইয়োর সেলফ অ্যান্ড রাইট দ্য আনসার ইন দ্য কমেন্ট সেকশন। সবগুলো এমসিকিউ পড়ে ভিডিওটাকে পজ করে সবগুলো এমসিকিউ পড়ার পর আনসারটাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমরা জানাবো, এবং আনসার লেখার সময় উপরে লিখবো টেস্ট ইয়োর সেলফ 1, তারপরে নিচের দিকে আমরা আনসারগুলো লিখবো।